নমস্কার, দুয়ারে রিপোর্টারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদবদল। সরানো হলো অজিত মাইতিকে। অঞ্চল সভাপতি পদে অপসারিত অজিত মাইতি। আমরা জানি গতকালই অজিতকে অঞ্চল সভাপতি পদে ঘোষণা করে, আর তারপরে অজিতের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। আর আজ অজিত মাইতিকে অপসারণের ঘোষণা পার্থ ভৌমিকের। আর এর আগে আমরা জানি যে অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। বেড়মজুরে অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং এলাকারই মহিলারা তাড়া করেন। দেখুন সেই ছবি। তাড়া খেয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় অজিত মাইতি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সন্দেশখালীতে ক্ষোভের মুখে অজিত মাইতি। এলাকার মহিলারা রীতিমতো তাড়া করেন। দেখুন বেড়মজুরের ছবি। তারপরে অন্য একজনের বাড়িতে আশ্রয় নেয় অজিত মাইতি। আপনি 70 জনের নামে অভিযোগ করেছেন। শুক্রবার এই অজিত মাইতির বাড়িতেই হামলা চলে এবং আজ অন্যের বাড়িতে তিনি নিজেকে বন্দী করেন। বিপদ বুঝেই পাল্টি মারধর করে তৃণমূলে আনার অভিযোগ। 2019 সালে বিজেপি থেকে তৃণমূলে অজিত মাইতি। নিজে পচা আলু হয়ে গিয়েছেন বলে দাবি করছেন অজিত মাইতি। সিরাজের সঙ্গে থাকা ভুল হয়েছে মন্তব্য করছেন অজিত মাইতি। যে আমি বিজেপি করতাম 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে। এই তৃণমূলের লোকরা আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। যেমন শ্যাম সরকার ছিল, তাপসাড়ি, এই হলধরা আড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে হ্যাঁ মাথায় কে ছিল? মাথা ছিল তাপসাড়ি, তখনকার এখানকার মেম্বার, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। জমি দখল হয়েছে, হ্যাঁ, সেটা ডাক্তারের দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলে ওই নেতার সঙ্গে থাকা। কোন দলের কোন নেতা? এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে, মানুষজন বলছে আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে এতদিন পর। পদ খুঁয়েই বোধোদয়। অজিত মাইতির অভিযোগে কটাক্ষ কুণাল ঘোষের। শুনুন। এখন একজন একটা কথা বলেছেন, তিনি বিজেপি করতেন, তিনি তারপরে নাকি তৃণমূলে এসছেন। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার, যে জোর করে এসছেন। আজকে কোনো কারণে কিছু মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে, এখন তার মনে হচ্ছে তিনি জোর করে এসছেন। তো লোকে শুনলে হাসবে। আটক অজিত মাইতি। 4 ঘন্টা 20 মিনিট পর আটক করলো পুলিশ। অজিত মাইতিকে তাড়া করেন গ্রামের মহিলারা। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। বেড়মজুরে অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকারই মহিলারা। তাড়া খেয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় অজিত মাইতি। আর তারপরে প্রায় 4.5 ঘন্টা পর আটক অজিত মাইতি। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি জিয়াউলের থেকে একটু জানবো। জিয়াউল, আমরা যেমনটা দেখেছি যে প্রায় 4 ঘন্টা 20 মিনিট পর আটক করলো পুলিশ। এখন অজিত মাইতিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দেখো, একেবারে 4.5 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা পর অজিত মাইতিকে আটক করলো এবং সেখান থেকে নিয়ে সন্দেশখালী, যেহেতু এলাকা সন্দেশখালী থানা থেকে তাকে আটক করা হলো, কিন্তু তাকে সন্দেশখালী থানায় না নিয়ে গিয়ে একেবারে মিনাকা থানায় উদ্দেশ্যত মিনাকা থানায় এই মুহূর্তে অজিত মাইতিকে রাখা হয়েছে, অর্থাৎ তাকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু এলাকার মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভে জমে থাকা ক্ষোভ, ফলে গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি অজিত মাইতিকে তার এলাকার মানুষ তার বাড়িতে গেছেন, তাকে হেনস্থা করেছেন। তারপরেই কিন্তু তিনি একাধিক অভিযোগ করে এলাকার মানুষ
মানুষের, তার ফলেই কিন্তু একাধিক গ্রামবাসীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানেই গ্রামবাসীদের ক্ষোভ যে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অত্যাচার করেছে, দীর্ঘদিন ধরে এই অজিত মাইতি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এক এলাকায় অত্যাচার জমি কেড়ে নিয়েছে, মা বোনদের অত্যাচার করেছে, দিনের পর দিন অত্যাচার করেছে। কিন্তু যখনই এলাকার মানুষজন থানায় গেছেন খালি হাতে ফিরতে হচ্ছে, তখন থানা কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ করছিল। অর্থাৎ সেই যে ক্ষোভ, দীর্ঘদিন থেকে যে ক্ষোভ হচ্ছিল এবং শেখ সিরাজকে ইতিমধ্যেই কিন্তু দল গত 24 ঘন্টা আগেই দল থেকে তাকে সরিয়ে দিয়ে অজিত মাইতি অর্থাৎ অঞ্চল সেক্রেটারিকে সেই সভাপতির পদে বসানো হয়েছিল। কিন্তু আজকে কিন্তু এলাকায় অর্থাৎ এই যে এখানে অর্থাৎ তেভাগা রয়েছে, তেভাগা কাছারি, এই এলাকায় কিন্তু আজকে 2 মন্ত্রী এলেন এলাকার মানুষের অভিযোগ শুনতে। কিন্তু এখানে অর্থাৎ এই যে কাছারি বটতল এলাকায় এলাকার মানুষ তারা অভিযোগ করার জন্য ছিলেন, কিন্তু তাদের কোনো অভিযোগ শোনা হয়নি। তারপরেই মন্ত্রী বেরিয়ে যান এবং সেই সময় মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু মন্ত্রীর সঙ্গে ছিল অজিত মাইতি। পরবর্তীকালে সেখান থেকে আমরা আসবো, এই খবরের দিকে নজর রাখবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, একদিকে যখন আটক হয়েছেন অজিত মাইতি, তখনই অন্যদিকে কিন্তু যে ছবি আজকে ধরা পড়েছে, স্বাভাবিক ছন্দে ফিরছে বের মজুর। সন্দেশখালীর কাঠপোল বাজারে খুলল দোকান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কাঠপোল বাজারে আজ পুলিশ ক্যাম্প বসে এবং গ্রামবাসীদের অভিযোগ শুনতে এই পুলিশ ক্যাম্প, যেখানে বের মজুর ক্যাম্পে ডিআইজি বারাসাত রয়েছে। এই ক্যাম্পেই আসেন ডিআইজি বারাসাত এবং এলাকায় মোতায়েন প্রচুর পরিমাণে পুলিশ। আজও কিন্তু ক্যাম্পে অভিযোগ জানান স্থানীয়রা। প্রতিনিধি ওঙ্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ওঙ্কারের কাছে যাব সরাসরি। ওঙ্কার, আমরা দেখেছিলাম গতকাল এই ক্যাম্পেই কিন্তু 73টি অভিযোগ জমা পড়ে, যেখানে 70টি অভিযোগ সরাসরি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। আজও ক্যাম্পে অভিযোগ জমা পড়ে, ঠিক কি কি অভিযোগ আজ ক্যাম্পে জমা পড়েছে? একদমই, দেখো আজকে পুলিশের অস্থায়ী ক্যাম্প, যেখানে সবার অভিযোগ জমা নেওয়া হচ্ছে, সেই ক্যাম্পের দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিনে যেরকম ভাবে এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত খবর, তা হচ্ছে মোট 57টি অভিযোগ জমা পড়েছে। গতকালকে 73টি অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে এবং আজকে মোট 57টি অভিযোগ জমা পড়েছে, যার সিংহভাগই কিন্তু জমি, ভেড়ি এইগুলো কেড়ে নেওয়া, এই ধরনের অভিযোগ কিন্তু উঠেছে। কার বিরুদ্ধে উঠেছে? শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেই কিন্তু মূলত যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আজও আবারও পাওয়া গিয়েছে। পাশাপাশি সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতি, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ গ্রামবাসীরা করেছেন এবং তাদের যেটা বক্তব্য, তাদেরকে কখনো ভয় দেখিয়ে, কখনো বা মাসল পাওয়ার দেখিয়ে তাদের কাছ থেকে জমি কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগগুলোই কিন্তু আজকে মূলত ক্যাম্পে জমা পড়েছে। গতকালকে 73-এর পর আজ কিন্তু 57টি অভিযোগ আরো জমা পড়েছে এবং আগামীকাল অর্থাৎ আগামীকাল তৃতীয় দিন, আগামীকালকেও কিন্তু একই জায়গায় পুনরায় কিন্তু পুলিশের ক্যাম্প করা হবে এবং সেখানে কিন্তু আরো মানুষরা আসবেন। পুলিশের যে অভয়, সেই অভয় পেয়ে আরো মানুষরা আসবেন এবং তাদের যে অভাব অভিযোগ, সেগুলো কিন্তু সরাসরি তারা পুলিশের কাছে জানাবেন। এবং এখানকার গ্রামবাসীরা তারা কিন্তু মনে করছেন যে এই অভিযোগ পাওয়ার পর এর কিন্তু একটা বিহিত হবে, তারা কিন্তু তাদের যে হারিয়ে যাওয়া জমি, সেই জমি কিন্তু তারা ফেরত পাবেন, এমনটাই তাদের মনে আশা। পাশাপাশি আজকে যেরকম ভাবে দেখা গিয়েছে যে তৃণমূলের 2 মন্ত্রিসভার সদস্য তারাও কিন্তু এসে পৌঁছেছিলেন এবং তারাও কিন্তু একই রকম ভাবে বেরমজুর সহ বিভিন্ন গ্রামে গিয়ে গতকালের মতন আজও একাধিক অভিযোগ জমা পড়েছে এই পুলিশ ক্যাম্পে। কল্যাণীর এইমসের আজ উদ্বোধন হলো, আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজকোট থেকে ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং আউটডোরের পর এবার চালু হলো ইনডোর পরিষেবা। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিতের কাছে যাব সরাসরি। রঞ্জিত, আমরা দেখলাম যে ভার্চুয়ালি উদ্বোধন আজকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আউটডোরের পর এবার চালু হলো ইনডোর। সেক্ষেত্রে ইনডোরে কত সজ্জার বেডের ব্যবস্থা করা হয়েছে এবং ঠিক কত সংখ্যক মানুষ এতে উপকৃত হবেন, মানে কোন কোন এলাকার বাসিন্দারা এখানে উপকৃত হবেন? তোমার জানি না কি যে কল্যাণী শহরের পাশে কল্যাণী ব্লকে বসন্তপুর মৌজাতে 2016 সালে জমি অধিগ্রহণ করা হয়েছিল। মোট প্রায় 180 একর জমির ওপরে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এইমস তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তোমার জানি না কি যে 2021 সালে আউটডোর পরিষেবা চালু করতে পেরেছিল এইমস কর্তৃপক্ষ এবং পরবর্তী 2022 সালে বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে বিভাগকে কাজে লাগিয়ে তারা কিন্তু ইনডোর পরিষেবা চালু করেছিল। কিন্তু আজ একেবারে 960 আসন বিশিষ্ট এইমস কল্যাণী যে উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজকোট থেকে তিনি করেন। মোটামুটি মোট 960টি বেড রয়েছে এই মুহূর্তে, পাশাপাশি আরও 30টি বেড, সেই বেডগুলো আয়ুষের জন্য রাখা হয়েছে। প্রায় 1000 বেড, মানে 10টি কম 1000 বেডের এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান কার্যত একবারে নতুন রূপে আজ অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমার জানটা কি যে এই মুহূর্তে যে পরিষেবা চালু রয়েছে আরও বেশ কয়েকদিন হয়তো সময় লাগবে, যে এইমস কর্তৃপক্ষের দাবি। তারপরে কিন্তু পুরোপুরি একেবারে কোনো ডিপার্টমেন্টই বাকি থাকবে না এইমস কল্যাণীতে।
ফলে এই মুহূর্তে বহু মানুষ কিন্তু তারা শুধুমাত্র নদিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও কিন্তু এখানে চিকিৎসা করাতে আসেন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ তারা উপকৃত হয়েছেন এইমস কল্যাণী থেকে চিকিৎসা করিয়ে। এখনো পর্যন্ত যে আউটডোর বা ইনডোর পরিষেবা রয়েছে, আগামীকাল থেকে সেটা আরো বেড়ে যাবে এবং আমি কয়েক মাসের মধ্যে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কিন্তু এই এইমস কল্যাণী পরিষেবা চালু যাবে দাবি করছেন এইমস কর্তৃপক্ষ। বেশ। आज यहाँ राजकोट से एम्स राजकोट, एम्स रायबरेली, एम्स मंगलगिरी, एम्स भटिंडा और एम्स कल्याणी का लोकार्पण हुआ है। 5 एम्स विकसित होता भारत ऐसे ही तेज गति से काम कर रहा है, काम पूरे कर रहा है। আর এবার আমরা একটু নজর রাখবো আসানসোলের ইএসআই হাসপাতালের দিকে, কারণ সেখানে চরম জল সংকটে পড়েছে আসানসোলের ইএসআই হাসপাতাল। অবস্থা এমনই যে ডায়ালিসিস পর্যন্ত বন্ধ হয়ে গেছে এবং জল সংকটে রয়েছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। হাসপাতালের কর্মীরা ঠিক কি বলছেন আগে শোনাই আপনাদের। যেখানে প্রচুর জলের দরকার, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ডিপার্টমেন্ট, ডায়ালিসিস আছে, ওটি আছে, সেখানে জলের স্টেরিলাইজেশনের জন্য জল প্রচুর লাগে। তো সে একটা অসুবিধা হচ্ছে, পানীয় জলের সমস্যা হচ্ছে। যারা আমরা এখানে কর্মচারী যারা কোয়ার্টার থেকে নিত্য প্রতিদিন যাতায়াত করি, তারাও জলের সমস্যায় পড়ছেন। ডিউটি আসার সময় স্নান করা, ঘরে গিয়ে স্নান করা বা খাওয়া, সব সময় দেখা যাচ্ছে আমাদের রীতিমতো হসপিটালকে তো জল কিনতেই হয়, আমাদেরও পার্সোনাল হিসাবেও প্রতিদিন 40 লিটার 100 লিটার করে জল কিনতে হচ্ছে। আমরা শুনলাম যে স্বাস্থ্যকর্মীরা তারা চরম জলের সংকটে রয়েছেন, তারা বলছেন রোজই জল কিনে খেতে হচ্ছে। কিন্তু হাসপাতালের সুপার তিনি কি বলছেন আগে শোনাবো আপনাদের। আমাদের জল কিনতে হচ্ছে এবং প্রায় গত 6 মাসে 6 লাখ টাকার জল আমাদের কিনতে হয়েছে কর্পোরেশনের কাছ থেকে। যে টাকা পয়সাটা দিয়ে আমরা রোগী পরিষেবা বাড়াতে পারতাম তার একটা ব্যবহার হয়ে যাচ্ছে জলের জন্য। ডায়ালিসিস এবং অন্যান্য ডিপার্টমেন্ট চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা পিএইচির কাছেই জানতে চেয়েছিলাম হঠাৎ 1-1.5 বছর কী সমস্যা হলো যাতে এরকম হলো। তাদের বক্তব্য অনুযায়ী তাদের কাছে যে পাইপলাইনটা আছে সেই পাইপলাইন থেকে জল বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে। হাসপাতালে সুপার তিনিও বলছেন গত 6 মাস ধরে জল কিনে খেতে হচ্ছে এবং তার ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু কেন এমন পরিস্থিতি একটু জানি। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, আমরা শুনলাম যেমন একদিকে স্বাস্থ্যকর্মীরাও বলছেন যে সত্যি চরম সংকট রয়েছে এবং অন্যদিকে হাসপাতালের সুপার তিনিও মেনে নিচ্ছেন, জল সরবরাহের ব্যবস্থা করার দায়িত্ব কার এবং কেন এমন দুর্দশা? দেখো, এই হাসপাতালে দীর্ঘদিন ধরে জল সংযোগ দিয়ে থাকে পিএইচই এবং পিএইচই জলের যে প্রেশার রয়েছে সেটা দিনের পর দিন কমে যাচ্ছে। পিএইচই আধিকারিকরা জানাচ্ছেন কি রাস্তায় যেই জলাধার থেকে জল তুলে পরে এই হাসপাতালে আসছে যে পাইপলাইনে, সে পাইপলাইনে জল চুরি হচ্ছে। অর্থাৎ যে কোনো মাঝখানে কোনো গ্রাম বা কলোনি তৈরি হলে সে পিএইচির পাইপলাইন ফুটো করে পরে জল নিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু এই হাসপাতাল পর্যন্ত জল পৌঁছাতে পারছে না। এই সমস্যা কথা যখন তারা দীর্ঘদিন ধরে কথাটা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ, তখন আসানসোল পৌর নিগমকে আবেদন করে নেয়। পৌর নিগমের পক্ষ থেকে পানীয় জলের কানেকশন করা হয়, কিন্তু সেখানেও পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না, যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য প্রায় 6 লক্ষ টাকার জল 6 মাসে কিনতে হয়। এখন হাসপাতাল কর্তৃপক্ষরা গভীর চিন্তায় রয়েছে কি সামনেই গরমকাল, গ্রীষ্মকাল, এই যদি জল এইভাবে কিনতে থাকি তাইলে এই গরমকালে চরম সংকট দেখা দিবে। যেই টাকা হাসপাতালে উন্নয়ন করা যেত সেই টাকার জল কিনতে হচ্ছে এখন হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রিয়াঙ্কা, একেবারে অর্থাৎ পুরসভা ও পিএইচি এর মধ্যে টানাপোড়েন, যে টানাপোড়েনের জেরে চরম জলসংকট। আমরা কথা বলেছিলাম জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সাথে, তিনি কি বলছেন শোনাবো এবং আপনাদের শোনাবো। আসানসোল পুরসভা, সেখানেও কি বলা হচ্ছে। মেন জল না যাওয়ার মেন কারণ হচ্ছে কি, গোপালপুর এরিয়া, এখানে প্রচুর বাড়িতে আমাদের কানেকশন জল নতুন করে ইলিগাল কানেকশন করছে, করে বাড়িতে কানেকশন দিচ্ছে, ইলিগাল কানেকশন প্রচুর করে নিয়েছে ওখানে, যার জন্য হুট করে এটা কমে গিয়েছে জলটা। সেখানে জল আছে, সাফিসিয়েন্ট জল আছে, ওদের জন্য আমরা আলাদা একটা সেপারেট একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দিয়ে ওনাদের কাছে আমরা আলাদা করে একটা এস্টিমেট সাবমিট করেছি, যাতে এই দিকে জলের মুখাপেক্ষি না হয়ে থাকতে হয়।
ওই জায়গাটা পিএইচই দপ্তরের, তো পিএইচই দপ্তরের উচিত হচ্ছে এখানে বারবার একটা আলাদা রকমভাবে ইনিশিয়েটিভ নেওয়া, যেহেতু এটা হাসপাতাল। তো আপনারা জানালেন, আপনাদের মাধ্যমে আমরাও পিএইচিকে জানাবো পৌর নিগমের মাধ্যমে, সংকট যাতে না বাড়ে সেই জন্য পৌর নিগম চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পানীয় জলের সমস্যাটাকে মিটিয়ে দেওয়া। তার জন্য আমরা নতুনভাবে সংযোগেরও কথাবার্তা নিয়ে আলোচনা করেছি পাইপলাইনে, আর পিএইচিকেও অনুরোধ করব যাতে ওনারা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখেন। আর এবার আমরা নজর রাখি পশ্চিম মেদিনীপুরে বৈশাখী পল্লীতে বন দফতরের জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল গতকাল। সরকারি জমি দখলের প্রতিবাদ করেন বাসিন্দারা এবং দেখুন আজকের ছবি অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, অবৈধ নির্মাণ ভাঙার নোটিশও দেয় বন দফতর। কিন্তু কিভাবে এভাবে অবৈধ নির্মাণের কাজ শুরু হলো জানবো। প্রতিনিধি শোভন আমাদের সঙ্গে রয়েছেন, শোভনের থেকে একবার সরাসরি জানি। শোভন, যে ছবি আমরা দেখছি অবৈধ নির্মাণ ভাঙার নোটিশ দেয় বন দপ্তর এবং জেসিপি দিয়ে ভাঙা হচ্ছে, কিন্তু অবৈধ নির্মাণের কাজটা শুরু হলোই বা কি করে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে মেদিনীপুর শহরের এক লাগোয়া এলাকা বৈশাখী পল্লী, এই বৈশাখী পল্লী এলাকাটি সমস্ত এলাকাটি কিন্তু বন দপ্তরের জায়গার উপরেই বসবাস করছে যারা এই এলাকায় বাসিন্দা রয়েছেন তারা। এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় একটা অভিযোগ আসছিল, এলাকার মানুষদের যেটা অভিযোগ ছিল যে বন দপ্তরের তরফে যে সীমানা করে দিয়ে গিয়েছিল, সেই সীমানা অতিক্রম করে কিন্তু বেশ কিছুজন অবৈধ নির্মাণ করে চলেছিল এবং সেই তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে গতকাল সোচ্চারও হয়েছে এলাকার মানুষ। এবং বিষয়টি বন দপ্তরকে জানানোর পরেই কিন্তু বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, কর্মী রয়েছেন, তারা গতকাল অর্থাৎ শনিবারই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পর কিন্তু গতকাল সন্ধ্যেতেই কিন্তু যারা অবৈধ নির্মাণ করেছিল সেই সব মানুষদেরকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয় যে আজকে অর্থাৎ রবিবার তাদের বাড়ি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। সেই মতো কিন্তু রবিবার সকাল থেকেই বন দপ্তরের তরফে জেসিবি লাগিয়ে কিন্তু যেসব অবৈধ নির্মাণ ছিল সেই নির্মাণগুলি কিন্তু ভেঙে ফেলা হয় এবং তাদেরকে নির্মাণ ভাঙলো বন দপ্তর। যে এনক্রোচমেন্টটা ছিল আজকে তা আমরা ভেঙে দিলাম। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এনক্রোচমেন্ট অনেকটা রিকভারি করেছি। এছাড়া টাউনের বুকে আরও অনেক জায়গাতে এনক্রোচ হয়ে আছে, আমরা ধীরে ধীরে করে সেই জায়গাগুলোতে এনক্রোচ রিকভারি করব। এবার একটু নজর রাখি উত্তরপাড়ার মাকলার দিকে, সেখানে রমরমিয়ে চলছে মাদক বিক্রি। ছবিটা দেখাই আগে আপনাদের, মদ থেকে গাঁজা সবই বিক্রি হচ্ছে, দেদার বিক্রি হচ্ছে। দেখুন সেই ছবি, উত্তরপাড়ার মাকলার ছবি, যেখানে দেদার মদ গাঁজা বিক্রি হচ্ছে। একটা দাদা কতদিন ধরে বিক্রি হচ্ছে এখানে? হ্যাঁ, কতদিন ধরে করছো? পুলিশ কিছু বলে না? পুলিশ বলছে না কিছু? হ্যাঁ, কার দোকান? প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, যে ছবি আমরা দেখলাম রীতিমতো চমকে দেওয়ার মতো, এভাবে অসামাজিক কাজকর্ম প্রকাশ্যে হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। একদমই তাই প্রিয়াঙ্কা। দেখো, যে ছবি নিউজ 18 বাংলা চ্যানেলের সমস্ত দর্শকরা দেখছে, একেবারে প্রকাশ্য দিবালোকে, মানে সূর্যের আলো ফুটতেই কিন্তু এই মাকলা শহরে উত্তরপাড়া পৌরসভা যে মাকলা, সেই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় সেখানে চোরাই পথে গাঁজা আসছে, যে মানে প্লাস্টিকে মোড়া গাঁজা বিক্রি হচ্ছে, পাশাপাশি চোলাই মদ বিক্রি করছে। এবং যে জায়গায় এই সমস্ত অসামাজিক কাজগুলো চলছে সেখানে কিন্তু স্কুল রয়েছে, ফলে এলাকার যেমন একটা মানে পরিবেশ নষ্ট করছে, তেমনি যারা শিক্ষিত সমাজ, যারা ইয়ং ছেলেমেয়ে, তারাও কিন্তু এতে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। পুলিশের একেবারেই নজরদারির অভাব। যে অভিযোগটা তুলেছেন উত্তরপাড়া পৌরসভা উপপৌর প্রধান খোকন মণ্ডল, তিনি জানিয়েছেন হ্যাঁ সত্যি এটা পুলিশের নজরদারি অভাব। যেহেতু উত্তরপাড়া থানা থেকে এই মাকলা শহরে আসতে গেলে মানে হাওড়া বর্ধমান মেন লাইনের যে রেল গেট পড়ে, সেই গেটের জন্য কিন্তু পুলিশ অনেক সময় খবর পেলেও টাইমে আসতে পারে না, ফলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেইখানে কিন্তু এই যারা মানে অপরাধী, যারা এই সমস্ত অবৈধ, যারা এইসব গাঁজা মদ বিক্রি করছে, তারা কিন্তু পালিয়ে যায়। পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার, পরিস্থিতির উপর নজর রেখে ওরা না। এটা ধরে না 2 বছর 3 বছর থেকে চলছে, তার আগে যে বিক্রি হয় ওখানে 20 বছর থেকে উপর থেকে চলছে। এখানে পুলিশ কিছু বলে না আপনাদের? সামনে তো স্কুল আছে। আমার মালিক জানে, আমি তো কাজ করি দাদা। কটা থেকে কটা কাজ করেন সারাদিনে? আমি কাজ করি ধরে না 2টা থেকে রাত্রি 11টা অবধি। কত মাল বিক্রি হয়?
মাল কত বিক্রি হয়? 5,000 6,000 টাকা। আমাদেরও দায়িত্ব আছে, আমরাও দেখছি। আপনারাও যে এইভাবে এগিয়ে এসছেন এলাকাকে সমস্ত কিছু মুক্ত রাখার, এইসব যে গাঁজা মদ বিক্রি হচ্ছে এগুলো যাতে মুক্ত থাকে সেটাও আপনারা দেখছেন। আপনারাও তো অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে অবশ্যই এটা অ্যাক্টিভ হতে হবে, পুলিশকে আরও একটু কড়া হাতে এটাকে স্টেপ নিতে হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। খবর এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান, স্ট্রং মানে মাইথন স্টিল। মোদি সরকারের গ্যারান্টি, প্রত্যেক গরিবের বিনামূল্যে চিকিৎসা, 55 কোটি মানুষকে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার আশ্বাস। আমাদের সংকল্প উন্নত ভারত। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। Rashmi BOF TMT bar, the low carbon TMT bar made with BOF technology, gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. লাভ বেশি, সহনশীল, ইনকেলাবি টেকনোলজি যুক্ত অনবদ্য ট্রাক্টর। बाबा हमारे लिए कितनी मेहनत करते हैं, कितना कितना वजन उठाते हैं, कितना पसीना बहाते हैं। कड़ाके की ठंड से लड़ते हैं, हमें मजबूत बनाते हैं बाबा। पर बाबा को मजबूत कौन बनाता है? मोदी जी। 1.5 गुना MSP देकर, किसान सम्मान का उपहार देकर, ऑनलाइन मंडियां खोलकर, फसल बीमा का कवरेज बढ़ाकर, नैनो यूरिया की बड़ी ताकत देकर, बीज से बाजार तक मजबूत कड़ी जोड़कर। मेरे बाबा मजबूत तो देश मजबूत। थैंक यू मोदी जी। सशक्त किसान, मोदी सरकार की गारंटी। Rashmi BOF TMT bar, the low carbon TMT bar made with BOF technology, gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. हेलो जी, बोल। अच्छा खासा जॉब था, छोड़ के बैठ गया। ऐसा स्टार्टअप कर रहा है जो स्टार्ट ही नहीं हो रहा है। आप थोड़ा सब्र करो, हो जाएगा सब। स्टार्टअप के लिए लोन सैंक्शन हो गया। पापा, अब मेरा स्टार्टअप होगा सही से स्टार्ट। लोन तो मिल गया, पर गारंटी है ना पापा? मोदी जी की गारंटी, गारंटी इंडिया को वर्ल्ड का टॉप यूनिकॉर्न्स वाला देश बनाने की। अब हर स्टार्टअप होगा स्टार्ट। इसकी गारंटी मोदी की गारंटी। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी। ओ मोदी की गारंटी। व्यू मस्त है और चाय भी बुरी नहीं है। नए घर में चाय के मजे कहाँ लोगे? ये खूबसूरत चिंता आप करिए, होम लोन की चिंता हम संभाल लेंगे विद अट्रैक्टिव इंटरेस्ट रेट्स एंड इंस्टेंट सैंक्शन। साउथ ईस्ट केमिकल्स सुपर पावर डिटर्जेंट
সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক। आयुष्मान भव। आयुष्मान भव। आयुष्मान भव। दादा दादी हमें आशीर्वाद देते हैं, आयुष्मान भव कहते हैं, लेकिन दादा दादी को आयुष्मान कौन कहता है? हाँ, मोदी जी। आयुष्मान भारत कार्ड देकर किसी का घुटनों का, किसी की आंखों का ऑपरेशन कराकर 5 लाख का मुफ्त इलाज कराकर दादा दादी मजबूत तो परिवार मजबूत। थैंक यू मोदी जी। आयुष्मान भारत, स्वस्थ भारत, मोदी सरकार की গ্যারান্টি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। যখন অনেক চেষ্টা করার পরেও ঘুম না আসে এবং চোখ বন্ধ করলেই নানান চিন্তা আসে, কাজের প্রেসার, বাড়তে থাকা খরচ, তাহলে দাদা এটা ঘুমের সমস্যা নয়, স্ট্রেস থেকে হতে পারে অনিদ্রার মতো অনেক সমস্যা। তাই জন্যই হিমালয়া অশ্বগন্ধা। অশ্বগন্ধা আপনার কর্টিসল লেভেলকে কন্ট্রোল করবে আর হেলথকে রাখবে ফিট। এবার স্ট্রেস নয়, ডিস্ট্রেসড হন। अरे भाई जल्दी करो, देर हो रही है। वहाँ सब हमारी क्या हुआ? अरे भाई तुम्हें तो खुश होना चाहिए। अब औदा जो बढ़ने वाला है बहू के आने से। खुशी के आंसू है। बहू अपने खुद के घर में जो आ रही है, मेरा तो ना सपना ही पूरा हो गया। लेकिन सिर्फ अपना नहीं, हमारे जैसे 4 करोड़ परिवारों का घर का सपना पूरा हो गया है। और गारंटी है अब हमारे देश में हर किसी के सर पर छत होगी। क्या गारंटी दे रहे बाबा? मोदी की गारंटी। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी। ओ मोदी की गारंटी। বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচ ফিচার সহ আপনার ম্যাচ খুঁজুন। বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপ ডাউনলোড করুন। আমার ময়ূরাক্ষীকে খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। কায়েস্তা ম্যাট্রিমনি। কায়েস্তা ম্যাট্রিমনি। করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। अरे राजू बेटा, तूने नई बाइक ले ली? ऐसे ही तरक्की करो, खूब आगे बढ़ो बेटा। अरे चाची, सिर्फ मैं नहीं, मेरे जैसे 25 करोड़ लोग गरीबी से बाहर निकल चुके हैं। और मैं गारंटी देता हूँ कुछ सालों में अपने देश से गरीबी पूरी तरह खत्म हो जाएगी। गारंटी? कैसी गारंटी? अरे चाचा, मोदी की गारंटी। अच्छा, अब तो गारंटी पूरी होने की भी गारंटी है। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी। ओ मोदी की गारंटी। জোরে নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন, আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। খবর এক নজরে নিবেদন করলো মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন, আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद।
আর এবার রঘুনাথগঞ্জের দিকে নজর রাখবো। সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সহায়তা ক্যাম্পে টিএমসির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। তৃণমূলের যুব সভাপতিকে মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একটু জানবো। প্রণব, কোন দুই গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোল যার জেরে তৃণমূলের নেতা মানে ঈশা শেখকে হাসপাতালে ভর্তি হতে হলো? দেখো, তৃণমূলের দুটো গোষ্ঠী নব্য এবং তোমার পুরাতন যে গোষ্ঠী, দুই গোষ্ঠীর মধ্যে আজকে সংঘর্ষ ঘটে এবং লালখানদিয়ার সেখানে কিন্তু তৃণমূলের 100 দিন কাজের সহায়তা শিবির চলছিল এবং সেই সহায়তা শিবিরের মধ্যেই তৃণমূলের নেতা ঈশা শেখকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং তারপরে কিন্তু দুজনকে এবং শাহাবুদ্দিন শেখ নামে আরও একজন গুরুতর আহত হয়। দুই গ্রুপে দুজন গুরুতর আহত হয়, তাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে 3 জনকে আটক করে নিয়ে আসে। যদিও তৃণমূলের যিনি চেয়ারম্যান রয়েছেন জঙ্গিপুরের জাকির হোসেন, তিনি বলেছেন যে পুলিশকে বলেছে এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। একেবারে। আর অন্যদিকে নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন। নন্দীগ্রামের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের ঘটনা, যেখানে পার্টি অফিসে আগুন ধরে যায়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপি পার্টি অফিসের ছবি। নন্দীগ্রামের বিজেপি পার্টি অফিসের ছবি, যেখানে পার্টি অফিসে আগুন ধরে যায়। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি একবার সুজিতের থেকে জানি। সুজিত, আচমকা বিজেপির পার্টি অফিসে আগুন, ঠিক কিভাবে আগুন লাগলো, আগুন লাগার কারণ কি জানা যাচ্ছে? দেখো, রাজনৈতিকভাবে কিন্তু গোটা বিষয়টি যেটা দেখা যাচ্ছে, বিজেপি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। গভীর রাতের ঘটনা, সেখানে যে রাজনীতি আছে এমনটা যখন দাবি করছে বিজেপি, তখন কিন্তু অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তবে ঘটনার পরপর অভিযোগ পাওয়ার পর কিন্তু নন্দীগ্রাম থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে এবং এই যে ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী যেই বিধানসভা এলাকার বিধায়ক, বিজেপি বিধায়ক, সেই এলাকায় যখন এই ধরনের ঘটনা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ, এবং সেই আমদাবাদের ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা, অভিযোগ পাল্টা অভিযোগ, চাপানুতর যেমন শুরু হয়েছে, পুলিশের তদন্ত শুরু হয়েছে। কিন্তু লোকসভা ভোট আসছে এবং সেখানে কিনা তার আগে একেবারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগার ঘটনা, সেটাকে নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমদাবাদ 2 অঞ্চলটি বিজেপি দলের দ্বারা পরিচালিত। সেখানে তৃণমূল কংগ্রেস দল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য কেউ বা কারা এই জায়গায় এই কাজটা আমাদের পার্টি অফিসটা পুড়িয়ে দিয়েছে। আমার সঙ্গে বলে আদপে কোনো রাজনৈতিক দূরত্ব নেই। এটাকে সামনে রেখে কেউ সেই জায়গাটা রটনা করে তৃণমূল কংগ্রেস দলে জায়গাটায় যে আমার সঙ্গে বলে রাজনৈতিক দূরত্ব আছে, একটা আদপেই সঠিক কথা নয়। তৃণমূল কংগ্রেস কখনো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নয়, আলিপ্তও নয়। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের একটা বহিঃপ্রকাশ। যে মেঘনাথ পাল এবং প্রলয় পাল, 2 পালের প্রলয় যুদ্ধ সর্বজন বিদিত, এটা তারই একটা বহিঃপ্রকাশ। আর এবার সরাসরি নজর রাখি মালদার গাজলের দিকে। সেখানে গাড়িতে পরিবহন দফতরের বোর্ড লাগিয়ে লরি চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ। কারোর থেকে 10,000, তো কারোর থেকে আরো বেশি টাকা তোলা হচ্ছে। কিন্তু কিভাবে তোলা হচ্ছে, আর এই চক্রের সঙ্গে কোনো বড়সড় চক্রও জড়িত রয়েছে জানবো। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, তোমার থেকে জানতে চাইবো যে এই পুরো ঘটনা কিভাবে প্রকাশ্যে এলো, কিভাবে যিনি এই টাকা তুলছেন, মানে বড় বড় লরির যে চালকরা, সেই চালককে দাঁড় করিয়ে কখনো 10,000 টাকা, কখনো তার থেকে বেশি, পুরো ঘটনা কিভাবে প্রকাশ্যে এলো? একদমই দেখো প্রিয়ঙ্কা, মালদার গাজল বামনগোলা রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে পুলিশ যখন রুটিন টহলদারি চালাচ্ছিল তখন দেখে আরটিএ মেম্বার লাগানো একটি বোর্ড গাড়ি এবং সেই গাড়ি থেকে রাস্তায় রাজ্য সড়কের যে বিভিন্ন গাড়ি চলাচল করে সেই গাড়ি থামিয়ে যথেচ্ছ পরিমাণ টাকা দাবি করা হচ্ছে। এই বিষয়ে অভিযোগ পেয়েই পুলিশ সন্দেহভাজন এই গাড়িটিকে আটক করে। গাড়িটিতে 4 জন ছিলেন, চালক ছাড়াও 3 জন ছিলেন। যেটা অভিযোগ যে বিভিন্ন গাড়ি থেকে মোটা অঙ্কের টাকা তোলা হচ্ছিল পরিবহন দপ্তরের নাম করে। এই 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে, আজ মালদা আদালতে তুলেছে পুলিশ। এই ঘটনার পেছনে আরও কোনো বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে এই চক্র পরিবহন দপ্তরের নাম করে টাকা তুলছে তা নিয়ে কিন্তু হইচই পড়েছে প্রশাসনিক মহলে। প্রিয়ঙ্কা,
ওখানে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে ওই লরিটা আমাদের দিকে চেপে আসে, সেই কারণে জন্য গাড়িটা নিয়ে ওখানে দাঁড়াই। দাঁড়ানোর পরে কথোপকথন হয়, ওখান থেকে গাড়িটা যায়, আমাদেরকে বলে যে চলেন থানাতে যেতে হবে। থানাতে আসলে আমার ড্রাইভার ছিল, আমি ছিলাম সঙ্গে, থানাতে আসলাম। থানাতে এসে বলছে ওদেরকে দিয়ে ওরা কমপ্লেন করলো, কমপ্লেন করার পরে এই যে আমাদের নিয়ে যাচ্ছে। গাড়িটা কালকে সার্ভিসিং এ ছিল শোরুমে, ঠিক আছে, কোনো এখানে কি নেই। আর এবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে, ফের বোমা উদ্ধার বীরভূমে। গোপন সূত্রে খবর পেয়ে মালগ্রাম থানার পুলিশ আখক্ষেত থেকে বোমা উদ্ধার করে। ড্রাম ভর্তি প্রায় 40টি বোমা উদ্ধার করা হয়েছে, দেখুন সেই ছবি। এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিমের থেকে একবার সরাসরি জানি। সুপ্রতিম, আমরা দেখলাম যে প্রায় 40টি বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড, কিন্তু কিভাবে এলো, কারা জড়িত রয়েছে, পুলিশের তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, একদমই সেটা হচ্ছে মারগ্রাম থানার পুলিশের সাফল্য। এবং মারগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মারগ্রামের লপাড়ায় সেখানে কিন্তু একটা আখক্ষেতের মধ্যে প্রায় প্রচুর বোমা রয়েছে। এর মধ্যে যখন পুলিশ সেখানে যায় তখন তারা 4টি প্লাস্টিকের ব্যাগ এবং একটি কন্টেনার উদ্ধার করে, যার মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার হয়। প্রায় 40টি মতো বোমা ছিল এবং তার পাওয়ার পরেই কিন্তু বোমাগুলিকে পুলিশ, মারগ্রাম থানার পুলিশ ঘিরে রাখে। আর এরপরে কিন্তু একটা সন্ধ্যাবেলায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড যায় এবং সেগুলোকে বোমাগুলিকে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। তবে কে যারা সেখানে বোমাগুলি রেখেছিল সেগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কারণ ওই রাস্তায় যাওয়ার যে সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যে কেউ ওই ধরনের কোনো ব্যাগ নিয়ে গেছিল কিনা। তবে পুলিশ কিন্তু ইতিমধ্যেই সক্রিয় হয়েছে যে মারগ্রামে আর কোথাও কোনো বোম আছে কিনা। বিভিন্ন সূত্র ধরে পুলিশ তল্লাশি চালাচ্ছে, কারণ যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, তার আগে এই বোমার ব্যবহার যাতে কোনো মতে না হয় সেই জন্য পুলিশের এই পদক্ষেপ। বেশ বোঝাই যাচ্ছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মারগ্রামে আখের ক্ষেত থেকে প্রায় 40টি বোমা উদ্ধার করে পুলিশ এবং তারপরে বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করে একের পর এক বোমা। এলাকার মানুষ দেখতে পায়, আমরাও দেখতে পাই, অথচ পুরসভা দেখতে পায় না। এলাকায় ভরাট হচ্ছে বড় বড় পুকুর, কিন্তু সেই ছবি কিন্তু পুরসভার নজরে আসে না। নিউজ 18 বাংলায় পুকুর ভরাটের খবর সম্প্রচারের পরই শুরু হয় তৎপরতা। বেআইনিভাবে জলাভূমি ভরাটের অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ফিঙ্গাপাড়া এলাকায়। দেখুন সেই ছবি, যে ছবি আপনাদেরকে দেখছি। দিনে দুপুরে চলছে দেদার পুকুর ভরাট। স্থানীয়রা ঠিক কি অভিযোগ তুলছে শোনাবো আপনাদের। এটা ডোবা ছিল, তারপরে দেখছি এইসব এখন এলাফেলি করছে। কারা? এই পাটকে সে তো জানি না কি, সামনেই তো দেখছেন। যারা করছে তাদের জমি তারা করছে, সেটা ঠিক না। সেটা তো সেন্টার কাউন্সিলর সেটা দেখবে, শুনবে, বলবে। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের কাছে একবার যাব। অরুণ, যে ছবি আমরা দেখলাম যে একেবারে জমি মাফিয়া দৌরাত্ম্য চলছে, দিনে দুপুরে এভাবে পুকুর ভরাট হচ্ছে, আমাদের তো নজরে এলো, এলাকাবাসীর নজরে এলো, ভূমি রাজস্ব দপ্তরের নজরে কি এসেছে? হ্যাঁ দেখো, এই ব্যাপারটাই কিন্তু সত্যি ঘটনা যে একেবারে 34 নম্বর ওয়ার্ডে দিনের বেলায় বিশাল এক জলাশয় কিন্তু ভরাট করে ফেলছে এক অসাধু চক্র। এর বিরুদ্ধে কিন্তু সরব হয় গ্রামবাসীরা। তাদের বক্তব্য হচ্ছে তারাই কিন্তু আমাদের দেখে নেয়, নিউজ 18 বাংলায় খবর দেয়। এত পুকুর ভরাট নিয়ে এত খবর করার পরে মানুষের সচেতনতা বেড়ে যায়, তারা কিন্তু আমাদের খবর দেয়। তখন আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি একেবারে পুকুর ভরাট। কিন্তু এই ঘটনা কিন্তু পৌরসভার যে যিনি উপপ্রধান আছেন তিনি জানেন না। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তিনি বলেন আমরা বিষয়টা খতিয়ে দেখব। কিন্তু এই ঘটনা কিন্তু ভূমি রাজস্ব দপ্তরও কিন্তু জানানো হয়েছে। ভূমি রাজস্ব দপ্তর বলেছে আমরা দেখছি, এই দেখবো করতে করতে কিন্তু পুকুরে অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। এলাকার মানুষ চায় যে এই জলাজমি থাকুক, কারণ এখানে মানুষের অক্সিজেনের প্রয়োজন। এখানে অন্য কোনো বিল্ডিং তৈরি হলে তাদের খুব অসুবিধা হবে। কি করে এত কিছু বলা সত্ত্বেও, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে এই জলাশয় ভর্তি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু এলাকার মানুষ যেমন প্রশ্ন তুলেছে। আমরা যখন বড় উপপ্রধানকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন তিনি আমাদের কথা শুনে তিনি নজরে এসছে এবং তিনি বিষয়টা খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। এখন শুধু দেখার যে কবে তিনি এটা দেখেন এবং সেই আগের যে জলাশয় ছিল সেটা আবার সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু শুধু এখন দেখার। একেবারে, এবং খবর সম্প্রচারের পরেই তৎপরতা নজরে আসে। পৌরসভার তরফ থেকে অ্যাকশন নিয়েছে
আমরা বিএলআরওকে ইনফর্ম করেছি, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন বিএলআরও জায়গাটা পরিদর্শন করেছিল। আমরা ভাটপাড়া থানাকেও আমরা বলেছি যে জায়গাটা রেড করতে। আমরা সোমবার ছুটি আছে, মঙ্গলবার গিয়ে আমাদের যাতে ট্রান্সফার করা করবে। কোনো মতে জলাজমি ভরাট করতে দেওয়া যাবে না। গত কয়েক মাস কুলতলিতে লাগাতার ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি ও বসত বাড়ি তৈরির অভিযোগ সামনে এসেছে এবং নিউজ 18 বাংলায় লাগাতার সেই খবর আমরা দেখিয়েছি। ম্যানগ্রোভ বাঁচাতে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি সচেতনতার প্রচার চালিয়েছে লাগাতার, সেই খবরও আমরা দেখাই। দেখুন 22শে ফেব্রুয়ারির খবর আপনাদেরকে দেখাচ্ছি, যখন সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য পুলিশের তরফ থেকে যেমন জানানো হয় তেমন কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও গত কয়েকদিনে কুলতলির বিভিন্ন এলাকায় অবৈধভাবে ম্যানগ্রোভ কাটার অভিযোগ সামনে উঠে আসছে এবং ম্যানগ্রোভ ধ্বংস করতে কুলতলিতে এবার আঁটোঘাটো বেঁধে মাঠে নামছে প্রশাসন। এবং যৌথ উদ্যোগে প্রতিটি পঞ্চায়েত এলাকায় আজ থেকে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের কাছে যাব একবার সরাসরি। অর্পণ, আমরা দেখলাম যে এবার মানুষকে সচেতন করার জন্য, গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিবির করা হয়েছে, শিবির ডেকে ম্যানগ্রোভ রক্ষার পাঠও দেওয়া হচ্ছে। মানুষ কি সচেতন হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে বেশ কিছু তথ্য প্রশাসনের কাছে এসেছে যে এই সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর জন্য পুলিশকে আরও বেশ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যার মধ্যে প্রত্যেকটি গ্রামে তারা যাবেন, সচেতনতা শিবির করবেন। কিন্তু তুমি জানবে সচেতনতা শিবিরে মানুষের আগ্রহ সেই রকম নেই, সেই কারণে পুলিশের তরফ থেকে কিন্তু এই সচেতনতা শিবিরের সঙ্গে রাখা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। অর্থাৎ তারা সেখানে যেমন স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন, তার সঙ্গে তারা চোখ এবং শরীরের বিভিন্ন যে রোগ রয়েছে সেখানে গেলে তারা বিনা পয়সায় সেগুলো তারা চিকিৎসা পাবেন। এর জন্যে যেমন এই সচেতনতা ক্যাম্পে মানুষের আসার আগ্রহ বাড়বে, তেমনই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং বিধায়ক তার উদ্যোগে প্রতিটি পঞ্চায়েতে গিয়ে তারা এই ক্যাম্প করবেন। এই ক্যাম্প করলে যেমন ম্যানগ্রোভ কাটার যে কেটে আসছে সেটা যেমন ম্যানগ্রোভ কাটাটা কিছুটা হলেও রোধ করা যাবে, তার সঙ্গে সুন্দরবনের বেশ কিছু সমস্যা সেগুলো মেটাতে পারবে এমনটাই মনে করছে বাংলার খবরের জেরে প্রশাসনও তৎপর হয়েছেন এবং গ্রামে গ্রামে সচেতনতা ক্যাম্প শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ। বাদাবন বলে অনেক জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিছু কিছু লোকজন ওটা ডাল টাল কেটে নিচ্ছে, ওটাকে আমাদেরকে আটক করতে হবে। ওদের মধ্যে একটা সচেতন জাগানো, এটা হচ্ছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো। আমরা যাচ্ছি, অনেক দূরে দূরে যাচ্ছি, যেখানে মানুষ আছে একসঙ্গে নিয়ে সকলকে করে এই সচেতন বার্তাটা আমরা পৌঁছাবো। যে ঝড় ঝন্ডা বা প্রাকৃতিক যে বিপর্যয় হয়, সেই বিপর্যয় থেকে ম্যানগ্রোভ কিন্তু আমাদেরকে রক্ষা করে এবং ম্যানগ্রোভকে যাতে আমরা রক্ষা করতে পারি, সুন্দরবনকে ভালোবাসে, সুন্দরবনকে রক্ষা করে, তার জন্য আমরা বিভিন্ন স্তরে আজকে আমরা একটা ক্যাম্প করেছি এবং আগামী দিন আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এবং সাথে সাথে আমরা নদী তীরবর্তী যে সমস্ত এলাকা আছে সেখানেও মানুষের মধ্যে আমরা সচেতনতা বাড়াবো। করোনা কাল কাটিয়ে ছন্দে ফিরেছিল দক্ষিণ পূর্ব রেল, আর এরপর টিকিটের দামও বেড়েছিল একাধিক ট্রেনের। রেলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে ট্রেনে বেড়েছে যাত্রীদের ভাড়া, যেহেতু বেড়েছে ভালো পরিষেবাও দেওয়া হবে। কিন্তু আখেরে কি তা হয়েছে? কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকে দেওয়া প্রতিশ্রুতি কি শুধুই প্রতিশ্রুতি রইল? 2 বছর পরে প্রায় সবই ট্রেন আধ ঘন্টারও বেশি দেরিতে পৌঁছচ্ছে হাওড়া স্টেশনে, আর কোনো কোনো ট্রেন তো আবার 1 ঘন্টাও লেট চলছে। আর এতেই কিন্তু বড়সড় এক সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। তারা কিন্তু আবার চাকরি হারানোরও ভয় করছেন, কারণ অফিসে পৌঁছতে লেট হচ্ছেন। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। প্রথম অসুবিধা হচ্ছে আমাদেরকে ঘর সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে। সপ্তাহে সোমবার দিন আমাদেরকে সকালবেলায় চলে যাই, শুক্রবার দিন অফিস করে, শনিবার দিন হাফ অফিস করে আমাদেরকে ফিরে আসতে হয়। ঠিক টাইমে আমরা অফিস পৌঁছাতে পারছি না, অফিসে পৌঁছাতে পারলেও হাফ ডে হয়ে যাচ্ছে, না এক একদিন পুরোই অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এই কারণে বাধ্য হয়ে আমাদেরকে কলকাতার ধারে কাছে বা অফিসের ধারে কাছে আমাদেরকে পার্টনারশিপে রুম নিয়ে থাকতে হচ্ছে। কেউ তো কাজ ছেড়েই দিয়েছে। ট্রেন খড়গপুর স্টেশন থেকে 10 মিনিট 15 মিনিট লেটে ট্রেন ছাড়লেও সাঁতরাগাছি ঢোকাতে গিয়ে
প্রচণ্ড পরিমাণে লেট করেছে, ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে। হাওড়া ঢোকার তো কোনো আনলিমিটেড টাইম। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করের থেকে একবার জানি সরাসরি। শঙ্কর, আমরা যেমন দেখলাম যে রেল মন্ত্রকের প্রতিশ্রুতি সার, কারণ দেরিতে ঢুকছে ট্রেন, কিন্তু রেল কর্তৃপক্ষ তরফ থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ তরফ থেকে কি কিছু জানানো হয়েছে? দেখো, নাজেহাল হচ্ছে সাধারণ যাত্রীরা। সকালবেলা যে ট্রেনে তারা চাকরি করতে যান এখান থেকে, যেমন বেলদা, ঝাড়গ্রাম, এদিকে শালবনী, গড়বেতা, খড়গপুর থেকে যারা ডেলি প্যাসেঞ্জার তারা যাতায়াত করেন, তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তার কারণ হচ্ছে প্রত্যেকটি যে ডেলি যে এক্সপ্রেসগুলো আছে সেগুলো অফিসের টাইমে তারা ঢুকাতে পারছে না। ফলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পার ডে যেভাবে দেরিতে চলছে তাদের নাজেহাল হয়েছে। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে, একাধিক পরিবার তারা নিজেদের পরিবার ছেড়ে এবার কলকাতাতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ হচ্ছে সময়ের মতন অফিসে না গেলে, না পৌঁছালে চাকরি হারানোর যে ভয়, সে ভয়ে এবং আতঙ্কের জেরে তারা খড়গপুর ছেড়ে রীতিমতন কলকাতায় শিফট হয়ে যাচ্ছেন। যেটা রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা দাবি করেছিল যে করোনাকাল কাটিয়ে তারা ছন্দে ফিরেছে, রেল পরিষেবা ভালো দেওয়া হবে, কিন্তু সাধারণ মানুষ বা ডেলি প্যাসেঞ্জার যারা তারা নাকি ছন্দপতন হয়েছে সে প্রশ্ন তো থাকছেই। আর এবার আপনাদেরকে ছবি দেখাবো রাজ্য সড়কে বিক্ষোভ, টোটো চালকদের অবরোধ। কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে যেখানে টোটো চালকদের অবরোধ, যার জেরে প্রবল যানজট হয় এবং এরপরে কিন্তু চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিবাদ বিক্ষোভে সামিল টোটো চালকরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই বিক্ষোভ। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরের থেকে একটু জানি, সমীর ঠিক কি কারণে টোটো চালকদের এই অবরোধ বিক্ষোভ? দেখো প্রিয়াঙ্কা, দীর্ঘদিন ধরেই যানজটে অবরুদ্ধ হয়ে চলেছে কৃষ্ণনগর শহর এবং এর প্রতিকার হিসাবে কয়েকদিন আগে প্রশাসনের থেকে একটা মিটিং করা হয় এবং সেখানে সিদ্ধান্ত করা হয় যে এই টোটোর জন্য, অনিয়মিত টোটোর জন্য কিন্তু এই যানজট সৃষ্টি হচ্ছে এবং সেই কারণে এই রাস্তা টানার চেষ্টা করা হয় টোটো চলাচলের ওপর। এবং সেই হিসাবে কিছু নির্দেশিকা জারি করা হয়। তাতে জানানো হয় যে কৃষ্ণনগর পার্শ্ববর্তী যেসব গ্রামাঞ্চলগুলি রয়েছে সেই গ্রামের টোটোগুলিকে শহরাঞ্চলে ঢুকতে দেওয়া যাবে না বিশেষ প্রয়োজন ছাড়া। এবং এর ফলে কিন্তু গ্রামাঞ্চলে যেসব টোটো চালক তারা কিন্তু খুব সমস্যায় পড়েন, কারণ তাদের রুটি বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। কারণ এই টোটোগুলি শহরাঞ্চলে না আসে তাদের ব্যবসা চলবে না বা তারা ভাড়া পাবেন না, সেই কারণে তাদের সমস্যায় পড়েন। এবং এরই প্রতিবাদে কিন্তু আজকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট যে রাজ্য সড়ক রয়েছে সেখানে সুবর্ণবিহারে তারা সকাল থেকে পথবরোধ শুরু করেন এবং প্রায় ঘণ্টাখানেক ধরে পথবরোধ চলে। খবর পায় যেখানে কোতোয়ালি থানা পুলিশ যায় এবং পুলিশ গিয়ে অবরোধকারীর সাথে কথা বলেন এবং তারা তাদের সমস্যার বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে তারা জানিয়েছে যদি পরবর্তীকালে সমস্যা না মেটানো হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। প্রিয়াঙ্কা, বেশ। এবার ডিজিটাল আই কার্ড চলে এসেছে, আর যার জেরে জানেন তো অভিভাবকদের আর দুশ্চিন্তা করতে হবে না যে তাদের ছেলেমেয়েরা কখন স্কুলে গেছেন বা স্কুলে পৌঁছেছে নাকি। মানে ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হলেই এবার SMS চলে যাচ্ছে সরাসরি অভিভাবকদের মোবাইলে। স্কুলে চালু হয়েছে ডিজিটাল আই কার্ড। কোথাকার স্কুলে? বাগদার, পাথুরিয়া, নালদুগাড়ি, পারমান্দন, চক্রবিন্দু বিদ্যাপীঠের ছবি, যেখানে কিন্তু শুরু হয়েছে দেখুন ডিজিটাল আই কার্ড। সেই ডিজিটাল আই কার্ড দেখিয়েই কিন্তু স্কুলে প্রেজেন্স হচ্ছে। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ থেকে একটু জানবো, অনিরুদ্ধ এই ডিজিটাল আই কার্ড ঠিক কিভাবে কাজ করছে এবং কোন কোন সুবিধা পাচ্ছেন অভিভাবকরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার এই প্রান্তিক স্কুল অর্থাৎ চরমন্ডল, নলডুগাড়ি, চন্দ্রকান্ত বিদ্যাপীঠ, পাথুরিয়াতে অবস্থিত এই চন্দ্রকান্ত বিদ্যাপীঠে নতুন একটি সিস্টেম করা হয়েছে এবং সেখানে ডিজিটাল ক্লাসরুম চলছে। বলা যেতে পারে এই নতুন যে আই কার্ড পদ্ধতি, এই আই কার্ড পদ্ধতিতে ছাত্রছাত্রীদের থেকেও বাবা বা গার্জিয়ানরা বেশি উপকৃত হয়েছে বলা যেতে পারে। কারণ তারা স্কুলে পৌঁছালেই যখনই তাদের আই কার্ড স্ক্যান করছে তখনই বাড়িতে পৌঁছে যাচ্ছে SMS। এই SMS এর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারছে যে তাদের ছেলে বা মেয়ে স্কুলে পৌঁছে গেছে। তেমনই স্কুল ছুটির সময় একইভাবে তারা জানতে পারছেন যে কখন স্কুল ছুটি হচ্ছে এবং কোনো ছাত্র যদি স্কুল ছুটির পরে কোনো জায়গায় কাটিয়ে ফেলছে এবং কোনো ছাত্র যদি স্কুল ছুটির পরে কোনো বেশ বোঝাই যাচ্ছে এবং ছাত্রছাত্রীরাও কিন্তু খুবই খুশি। ডিজিটাল আই কার্ড চালু হওয়াতে এখানে যখন আমরা স্কুলে আসি তখন আমাদেরকে স্ক্যান করা হয়, তখন গার্জেনের কাছে একটা
এসএমএস চলে যায় যে আমরা স্কুলে এসেছি, আর যখন আমরা স্কুল থেকে বের হই ছুটি হয়ে যায় তখনও স্ক্যান করে বেরোতে হয়, তখনও গার্জেনরা এসএমএসে দেখতে পারে যে আমরা স্কুল থেকে বেরিয়েছি। এতে আমাদের অনেকই সুবিধা হয়। অভিভাবকরা জানতে পারে কখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কখন আসব, সেটা ভাবেও একটু নিশ্চিন্ত হয়। আমরা খুব খুশি এবং গর্বিত যে অন্যান্য স্কুলে সহজে হয় না, কিন্তু অনেক স্কুলে এখনো হয়ও নি, আমাদের স্কুলে সর্বপ্রথম করেছে এবং আমরা এর দ্বারা খুবই খুশি। আর এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, সেখানে বুনো হাতির তাণ্ডব। 33টি হাতির দল তাণ্ডব চালায়, আর হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে জমির ফসল। দেখুন, হাতির তাণ্ডবে মাথায় হাত কৃষকদের। একেবারে 33টি হাতির দল গ্রামে ঢুকে পড়ে, আর তারপরেই শুরু হয় তাণ্ডব। ফসলের তো ক্ষতি হয়, কতটা ক্ষতির মুখে পড়তে হলো কৃষকদের। বন দফতরের বিরুদ্ধে তো ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের, তবে বন দফতরের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো বিস্তারিত। প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, হাতির হানা যেন এই নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই গ্রামগুলি। গত রাতে 33টি হাতির একটি দল এলাকার যে কৃষকদের জমি রয়েছে সেই জমিতে রীতিমতো তাণ্ডব লীলা চালায়। আলুর জমি, ধানের জমি, করলার জমি, কুন্দুরির জমি, এই জমিগুলিতে তাণ্ডব লীলা চালায়। ক্ষতির মুখে পড়ে এলাকার কৃষকরা, যে কারণেই কিন্তু আলু যে রয়েছে এখন বর্তমানে বিঘার পর বিঘা আলু চাষ করেছে কৃষকরা। এই আলু কিন্তু সময়ের আগে, অর্থাৎ আলুর তোলার এখনো সময় হয়নি, তার আগেই আতঙ্কে তারা আলু ঘরে তুলে নিচ্ছেন, লস করে তুলে নিচ্ছেন। যেমন কৃষকরা জানাচ্ছেন যে একে আলু বসানোর সময় অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে, তার উপরে এই হাতির হানায় তারা আগেই আলু তুলে নিচ্ছেন, ফলে একটা ব্যাপক সমস্যা পড়ছে। অন্যদিকে বন দপ্তরের কাছে গেলে পর্যাপ্ত পরিমাণে যে হাতির হানায় ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ দেওয়া হয় না, যে কারণেই তারা খুব উগরে দিচ্ছেন। বন দপ্তর বলছে, বন দপ্তর মেনে নিচ্ছে বিষয়টা, তারা বলছেন চেষ্টা করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার। সব মিলিয়ে কিনা হাতির হানার যে আতঙ্ক তা যেন কিছুতেই ছাড়ছে না এই এলাকার কৃষকদের। প্রিয়াঙ্কা, ক্ষতিপূরণের ম্যাটারটা ওটি অলরেডি ওই ম্যাটারটা আমাদের হায়ার অথরিটিকে আমরা জানানো হয়েছে। এটা সত্যি যে পরিমাণ আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা কমই, কিন্তু আমরা ভবিষ্যতে এটাকে আরও বেশি বাড়ানোর চেষ্টা চালাচ্ছি। তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করুক, তারা ফর্ম নিয়ে যাক, তাদের যে ক্ষতিপূরণ হচ্ছে আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। বাঁকুড়ায় বুনো হাতির তাণ্ডব তো আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাবো পুরুলিয়ায় ফের লোকালয়ে হাতে। আরবান নুনিয়া গ্রামে হাতির তাণ্ডব। দেখুন, দরজা ভেঙে রেশন দোকানে ঢুকলো হাতি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দরজা ভেঙে একেবারে রেশন দোকানে ঢুকে পড়লো হাতি। রেশন দোকানে চাল আটা খেয়ে নিল হাতি। একেবারে দরজা ভেঙে রেশন দোকানে ঢুকে সেখানে চাল আটা কিছুই ছাড়লো না। এবং এখানেই শেষ নয়, গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও কিন্তু এই হাতির তাণ্ডব চলে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের কাছে একবার জানবো সরাসরি। ইন্দ্রজিৎ, যেমন রেশন দোকানে গিয়ে চাল আটা খেয়ে নিল হাতি, তেমন অন্যদিকে আবার গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডবও চালায়। বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, একেবারে প্রিয়াঙ্কা, নুনিয়া গ্রাম এবং আরশা ব্লকের এই প্রত্যন্ত গ্রামে হাতি রাত্রেবেলায় চলে আসে এবং একেবারে রেশন দোকানে, সরকারি রেশন দোকানে গিয়ে দরজা ভেঙে প্রায় আটা চাল পুরো খেয়ে নেয়। এবং এটাই শেষ নয়, একেবারে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে আলু এবং শস্য খেয়ে নেয় হাতিটি। এবং তারপরেই বন দপ্তরের তরফে উদ্যোগ নেওয়া হয় এবং হুলাপাটি গিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয় প্রাথমিকভাবে। তবে এলাকার মানুষের একটাই অভিযোগ যে হাতির এই গ্রামে চলে আসা বা লোকালয়ে চলে আসা এই নতুন নয়, প্রায় এই ধরনের হাতির আতঙ্ক রয়েছে গ্রামে। তবে বন দপ্তর আরও তৎপর হোক এবং গ্রামবাসীরা যাতে নির্বিঘ্নে একবারে নিরাপদে জীবনযাপন করতে পারে। যেভাবে হাতি চলে আসছে লোকালয়ে গ্রামে, তাতে গ্রামের মানুষের বড় বিপদ হতে পারে। এক্ষেত্রে যেমনটা হয়েছে, একেবারে রেশন দোকানের দরজা ভেঙে রেশনের চাল সামগ্রী নষ্ট করে দিয়েছে, আটা খেয়ে নিয়েছে, চাল খেয়ে নিয়েছে। গ্রামের বেশ কয়েকটি বাড়ির শস্য জমানো যে ধান ছিল সেই ধান নষ্ট করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ চাইছে বন দপ্তর তৎপর হোক যাতে লোকালয়ে হাতি না ঢুকে পড়ে। প্রিয়াঙ্কা, বেশ,
লোকালয়ে হাতির ছবি তো আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাবো হোয়াইট ব্যাকড ভালচার। হোয়াইট ব্যাকড ভালচার প্রজাতির শকুনের খোঁজ পেল বন দফতর। রাজা ভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে 3 দফায় 31টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন খোলা আকাশে ছেড়েছে বন কর্তৃপক্ষ, বক্সা বাগ বন কর্তৃপক্ষ। কিন্তু কিভাবে নজরে এলো জানবো প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, যেমনটা আমরা দেখলাম যে একেবারে 31টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুনকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হলো, কিন্তু কিভাবে এতগুলো শকুন নজরে এলো বন দপ্তরের? দেখো প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে কিন্তু কৃত্রিমভাবে একটি ঘেরা জায়গাতে এই যে পরিবেশের অত্যন্ত উপকারী এই যে পাখি শকুন, তার কৃত্রিমভাবে সংরক্ষণ এবং প্রজননের ব্যবস্থা করা হয় এবং এখান থেকে প্রতি বছরই কিছু কিছু শকুন পরিবেশে ছেড়ে দেওয়া হয়, যেখান থেকে বলা হচ্ছে যে 31টি এই যে হোয়াইট ব্যাকড ভালচার প্রজাতির যে ভালচার সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু খবরটা হচ্ছে সেটা নয়, খবরটা হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে খোলা আকাশের নিচে গাছের মধ্যে একটি শকুনের বাসা নজরে পড়েছে। শুধু বাসা নয়, সেখানে ডিম দিয়ে শকুন বাচ্চাও তৈরি করেছে। এই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প দাবি করছে যে এই যে ছেড়ে দেওয়া শকুনরা বাইরে গিয়ে বংশবৃদ্ধি করছে, অর্থাৎ সংরক্ষণ এবং শকুনের সংখ্যা বাঁচানো যাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। দুয়ারে রিপোর্টার এখনকার মতন এই পর্যন্তই, তবে বাকি সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে দেখুন নিউজ রুম লাইভ তমস